মাঝে উপস্থিত বিএনপির প্রবীণ নেতা মুস্তফা কামাল মন্টু ভাই, নলছিটি উপজেলা এবং নলছিটি ইউনিয়নের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বরিশাল জেলা বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমার প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত গর্বিত এবং সৌভাগ্যবান আপনাদের গ্রামে আসতে। আমি যখন ভাবছিলাম নলছিটিতে যদি যেতে চাই, আমি কোথায় প্রথমে যেতে চাই, আমার মাথায় দুটো চিন্তা এসেছে। সে একটা চিন্তার বাস্তবায়ন আজকে সকালে করলাম। আমি আমাদের যারা পিছিয়ে পড়া বিভিন্ন তারা মানসিক শারীরিক তাদের একটা স্কুল আছে, আপনারা জানবে না, ধর্মীয় যারা সংখ্যালঘু তারা পিছিয়ে থাকবে না, পাহাড়িরা পিছিয়ে থাকবে না, নারীরা পিছিয়ে থাকবে না, কেউ পিছিয়ে থাকবে না। বিএনপি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করে। তো আমার মনে হলো যে শারীরিক ও মানসিক যে প্রতিবন্ধী শিশু, এদের জন্য আমাদের অনেক কিছু ভবিষ্যতে করতে হবে এবং আমি আসলে শেখার জন্য আমরা কি করব সেই কর্মপরিকল্পনা প্রণয়নের অংশ হিসাবে শেখার জন্য আজকে আমি আপনাদের উপজেলারই একটা ইউনিয়নে প্রথম ইউনিয়নে গিয়েছিলাম। আজকে সেকেন্ড ইউনিয়নে আমি আসলাম আপনাদের এই মোল্লাঘাট ইউনিয়ন, অত্যন্ত প্রিয় ইউনিয়ন, সাধুঘাট গ্রাম। এখানে আসলাম, আপনার কামদেবপুর যে গ্রামটা আমি আসলাম। আমরা একটা দ্রব্য একটা গ্রাম এই কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, কারণ আমাদের যে নেতা অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, উনি ঘোষণা করেছেন যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পান, তাহলে পরে সরকার পরিচালনার প্রথম 18 মাসে আমরা 1 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। এখন এই কর্মসংস্থান তো সরকার তো ছোট, সরকারের তো তেমন টাকা নেই, সরকার থেকে আসবে, প্রাইভেট সেক্টর একটা রোল প্লে করবে, কিন্তু প্রাইভেট সেক্টরের চাকরিটাও এনাফ না। এবং বৈদেশিক কর্মসংস্থানের জন্য আমরা কাজ করছি। আমরা অলরেডি কয়েকজন কনসালটেন্ট নিয়োগ করেছি, যারা বিভিন্ন দেশে, যেখানে বাংলাদেশের মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছে, সৌদি আরব, মিডল ইস্ট সহ আমেরিকাতে বা ইউকেতে, ইউরোপে, আমরা ম্যাপিং করতেছি যে কোন দেশে কোন ধরনের শ্রমের মূল্য আছে, কোন ধরনের শ্রমের চাহিদা আছে, এবং তার সাথে আমরা কিভাবে আমাদের দেশের যে স্কিলস ডেভেলপমেন্ট, আমাদের যে আমরা কর্মক্ষমতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ বৃদ্ধিতে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি চাহিদার সাথে। এবং তার সাথে সাথে আমরা মনে করলাম যে আমরা একটি দ্রব্য একটি গ্রাম এই কনসেপ্টের আওতায় আমাদের দেশে যেসব কুটির শিল্প সামগ্রী হারিয়ে গিয়েছে বা যেগুলো নিবু অবস্থায় আছে, এদেরকে যদি আমরা প্রেরণা দিতে পারি, এদেরকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে পরে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের যে স্বপ্ন, যে প্রথম 18 মাসে 1 কোটি নতুন চাকরি তৈরি করা, চাকরির সুযোগ তৈরি করা, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা বড় মাইলফলক হিসেবে কাজ করতে পারবো। এই জন্য আমি আজকে কামদেবপুর এই গ্রামে এসেছি। এখানে শীতল পাটি, আপনারা জানেন যে 100 বছর আগে থেকে এখানে শীতল পাটি তৈরি হয়। এখানে গ্রামের সবাই মোটামুটি এই পেশার সাথে জড়িত। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 3-4 আমি ঝালবাড়ি গভর্নমেন্ট স্কুলে পড়তাম। আমার মনে আছে ঝালবাড়িতে শীতল পাটি অনেক দোকান ছিল, এখন কিন্তু এই দোকানগুলো নাই, তেমন দোকান নাই। তার বড় কারণ আজকে যারা শীতল পাটি যারা তৈরি করা, তারা এগুলো আর তৈরি করে তাদের লাভ হয় না। সারা মাস কাজ করে মাত্র 1500 টাকা এদের হাতে থাকে। তো 1500 টাকা দিয়ে তারা সংসার বা কি চালাবে, নিজের সন্তানদের তারা কিভাবে দেখাশোনা করবে। এই কারণে যারাই একটু শিক্ষিত হচ্ছে তারা এই প্রফেশন ছেড়ে চলে যাচ্ছে। তো আমরা বিএনপি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাংলাদেশে এরকম কামদেবপুর গ্রাম খুঁজে বেড়াবো। আমরা দেখবো যে আর কোথায় 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 এই ধরনের পণ্যদ্রব্য তৈরি হয়। আমরা যদি সরকার পরিচালনার দায়িত্ব নেই, তাহলে পরে আমরা এই যারা এই প্রোডাক্ট তৈরির সাথে যারা জড়িত, তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের অর্থায়নে আমরা আমরা সুযোগ তৈরি করব। সবচেয়ে বড় কথা, এই প্রোডাক্টের সাথে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যে বাজার, এই বাজারের সাথে আমরা লিঙ্কেজ তৈরি করব। আপনারা হয়তো অনেকেই নাম শুনছেন অ্যামাজন, আপনাদের ছেলেমেয়ে অনেকে হয়তো অ্যামাজন অনলাইনে জিনিসপত্র কেনে। চায়না এরকম একটা একই রকম ডিজিটাল মার্কেটিং আছে, বলে আলিবাবা। আমরা এদের সাথেও কথা বলছি
এদের সাথে কথা বলছি, আমরা এমন ব্যবস্থা করতে চাই যাতে অ্যামাজনের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে শীতল পাটির জন্য অর্ডার করবে এবং অ্যামাজনের যে যারা ট্রান্সপোর্টার তারা তাদের এখানে আসবে, এসে এখানকার যে মহিলারা শীতল পাটি তৈরি করছেন ওনাদের হাত থেকে নিয়ে ওনারা চলে যাবে। আমরা মনে করি এই পদক্ষেপের মাধ্যমে আমরা প্রত্যেকটা হাউসহোল্ড গৃহস্থ যারা এই পণ্যদ্রব্য প্রস্তুতির সাথে জড়িত তাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবে এবং আলটিমেটলি আমাদের জাতীয় অর্থনীতিতে আপনার কন্ট্রিবিউট করতে পারবে। 1 কোটি চাকরি প্রথম 18 মাসে এইটা আমরা আদায় করতে সক্ষম হব। আমার মনে হয় যে আপনাদের গ্রাম, আপনাদের এই উপজেলা ভবিষ্যতে এই নলছিটি বাংলাদেশের ম্যাপে একটা অন্যতম একটা স্থান আমার মনে হয় যে আসন দখল করতে পারবে। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই হয়তো 31 দফা রাষ্ট্র মেরামতের কথা শুনেছেন, আপনাদের এখানে হয়তো ওয়ার্কশপও হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই 31 দফার কর্মসূচি ঘোষণা করেছে। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে বিএনপির রাজনীতি কি, বিএনপির রাজনীতি 2 রকম। একটা হলো বিএনপির রাজনীতি জ্ঞান নির্ভর, আমরা অতীতের মতো আর ওই শুধু স্লোগানের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কাজের রাজনীতিতে বিশ্বাস করি, আমাদেরকে কাজ করতে হবে। আর দ্বিতীয় হলো আমরা জ্ঞান ভিত্তিক রাজনীতি এবং দ্বিতীয় আমাদের উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি 19 দফার উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। উনি 3 বছরে বাংলাদেশে কি করেন না, উনি খাল খনন থেকে শুরু করে এই যে আমি আজকে মহিলাদের কথা বললাম, এই মহিলাদের উন্নয়নের জন্য যে মন্ত্রণালয় এটা ওনার করা, এই যে আপনার শিশুদের উন্নয়নের জন্য উনি আপনার তখন করেছিলেন কচিকাচার মেলা, উনি অনেক কিছু করেছেন, উনি উন্নয়নের রাজনীতি সূচনা করেছেন। আমরা জনাব তারেক রহমানের অধীনে ওই ধারাবাহিকতায় আমরা 31 দফার আলোকে বাংলাদেশের বিনির্মাণ করব। এই বিনির্মাণে আপনারা প্রত্যেকটা নাগরিক একটি পার্টনার হিসেবে কাজ করবেন, আপনারা একটি অংশীদার হিসাবে এই উন্নয়নের রাজনীতিতে কাজ করবেন। আমরা কথার রাজনীতি আর করতে চাই না, কাউকে করার জন্য বলিও না। আজকে আমি এখানে এসেছি, আমি আজকে যে মহিলারা শীতল পাটি তৈরি করেন ওনাদের সাথে নিজে কথা বলেছি। কেন আসলাম, ওনাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলাম ওনাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, ওনারা কোন ধরনের সহযোগিতা পেলে পরে সামনে ওনারা আগতে পারবে। এই যে কথা বলা, এই কথা বলে আমরা কিন্তু প্ল্যান তৈরি করতেছি, আমরা পরিকল্পনা তৈরি করতেছি। একটা রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের আগেই যে ডিটেইল প্ল্যান তৈরি করে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটাই কিন্তু সূচনা করলো বিএনপি, যে ইভেন আপনার নির্বাচন ইস্তেহারেরও আগে আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্যে কী হবে, বাংলাদেশ স্বাস্থ্য কোন দিকে যাবে, বাংলাদেশের শিক্ষা কোন দিকে যাবে, বাংলাদেশের কৃষি কোন দিকে যাবে, বাংলাদেশ জলবায়ুর যে চ্যালেঞ্জ, আপনাদের এখানে আপনার অনেক বন্যা হয়, এই জলবায়ু আমরা কিভাবে প্রতিরোধ করব। আমাদের যে মাটি আস্তে আস্তে অনুর্বর হয়ে যাচ্ছে, আমাদের মাটিতে আমরা বলি কার্বন, এই কার্বনের পরিমাণ হওয়া ছিল 5%, সেখানে আমাদের মাটিতে এখন কার্বনের পরিমাণ 2% নিচে, যার জন্য মাটির পানি ধারণ ক্ষমতা নাই। আপনি সেচ দেবেন, পানি নিচের দিকে চলে যাচ্ছে, যার জন্য পানির চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে যে পানি ব্যবহার হয় তার 85% পানি কিন্তু ব্যবহার হয় কৃষিকাজে, এবং এই 85% পানি 80% পানি ব্যবহার শুধুমাত্র ধান চাষে। এখন এই ধান আমরা কিভাবে অল্প পানিতে চাষ করতে পারি সেই পরিকল্পনা আমরা এখন প্রণয়ন করতেছি। আমরা দক্ষিণাঞ্চলকে কিভাবে লবণাক্ততা মুক্ত রাখতে পারি সেই পরিকল্পনা আমরা প্রণয়ন করতেছি। আমরা সব কর্মপরিকল্পনা খুব ডিটেইলভাবে প্রণয়ন করতেছি, যাতে করে বিএনপি যদি সরকার চালানোর সুযোগ পায় প্রথম দিন থেকে একটা সঠিক কর্মপরিকল্পনার আলোকে যাতে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি সবশেষে বলতে চাই, এই সময়ে দরকার একটা নির্বাচিত সরকার। আসার কথা অনেক দেরিতে হলেও প্রফেসর ইউনূস উনি সরকারের নির্বাচনের একটা সঠিক রূপরেখা উনি ঘোষণা দিয়েছেন। উনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন। আপনাদের সবাইকে আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু আগেও অনেকবার বলেছেন যে আগামী নির্বাচন হবে সবচাইতে ঝামেলাপূর্ণ নির্বাচন। আপনারা মোটেই মনে করেন না যে আমরা তত্ত্বর করে নির্বাচনী বৈতরণী পার হয়ে আমরা সরকার পালন করে ফেলব। এখন থেকে নির্বাচনের মাঝামাঝি সময় অনেক রকম ষড়যন্ত্র হবে, কিন্তু ষড়যন্ত্র রোধ করার জন্য সবচেয়ে এফেক্টিভ কোনো বিদেশি শক্তি, সবচেয়ে এফেক্টিভ হলো আমাদের সাধারণ জনতা। এবং আপনারা ভালো করেই জানেন যে বিএনপির সবচেয়ে বড় শক্তি কিন্তু সাধারণ জনতা। বিএনপি বড় শক্তি কিন্তু আমাদের সবচেয়ে বড় নেতারা না,
সাধারণ জনগণ আমাদের শক্তির উৎস। তো আপনারা যারা সাধারণ জনগণের কাছে থাকেন, আপনারা সাধারণ জনগণের ভাষা বোঝার চেষ্টা করবেন। সাধারণ জনগণ কোন কথাটা পছন্দ করছে সেইটা বুঝে তাদের সাথে আপনারা ব্যবহার করেন, যাতে তারা হাসি মুখে আপনাদের যে প্রতিনিধি তাকে ভোট দিয়ে আগামী সরকারে পাঠাতে পারে। আমি এই বলেই আজকের বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাজে আসতে পারি। আমি কাজ করার জন্য এসেছি, কোনো পদের জন্য আসিনি, কোনো নির্বাচন মনোনয়ন এগুলোর জন্য আমি আসিনি। এগুলো আমার প্রাইমারি লক্ষ্য না। আমার মূল লক্ষ্য আমার দলকে শক্তিশালী করা, তারপরে আমার লক্ষ্য আমার দেশকে শক্তিশালী করা, তারপরে আমার লক্ষ্য দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। তার জন্য যদি দল আমাকে কোনো একটা দায়িত্ব পালন করতে বলে, সেটা দলের ব্যাপার, আমি কখনো আমার দিক থেকে যাবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ।